ওকে, আমরা ঘাস পরিং বাকি অঞ্চল বাকি যত তাদের কাজকে শেষ করে ফেলবো। ঠিক আছে, আমরা আজকে শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের দর্শন কৌশল। হ্যাঁ, ঘাস ফড়িং কীভাবে দেখে ও দেখে কিনা আসলে দেখে। আমরা জানি যে আর্থপোড়া পর্বের মধ্যে ঘাস ফড়িং সবচেয়ে ওর দর্শন কৌশল সবচেয়ে উন্নত, ও সবচেয়ে ভালো দেখে। আর্থপোড়া যত পোকামাকড় আছে তাদের থেকে ঘাস ফড়িং ভালো দেখে। ঠিক আছে, তবে ঘাস ফড়িং রাতের বেলা আবার ভালো দেখে না কেন, এই নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, রাতের বেলা স্পষ্ট দেখে না, দিনের বেলা স্পষ্ট দেখে। আমরা ঘাস ফড়িংয়ের দর্শন কৌশলে ভূমিকা রাখে যে অঙ্গটা ওর দেহের মধ্যে, সেই অঙ্গটার নাম হচ্ছে পুঞ্জাক্ষী। আমরা জানি এই পুঞ্জাক্ষী ওদের দেহের মধ্যে কয়টা আছে? দুইটা আছে, মস্তকের দুই পাশে দুইটা আছে। কিন্তু আমাদের চোখে বলা হয় সরলাক্ষী, ওদের চোখে বলা হয় পুঞ্জাক্ষী। এটার মানে কি? এটা মানে হচ্ছে ওদের যে দুইটা পুঞ্জাক্ষী আছে এটা অসংখ্য ছোট 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 চোখ দ্বারা গঠিত। যে ছোট ছোট চোখগুলোকে বলা হয় এক একটা ওমাটিডিয়াম। ঠিক আছে, ওই ওমাটিডিয়ামের সমন্বয়ে পুরো পুঞ্জাক্ষীটা গঠিত, এবং অনেকগুলো ওমাটিডিয়াম একসাথে যুক্ত হয়ে পুরো একটা পুঞ্জাক্ষী গঠিত হয়, যেটা একটা চোখের মতো কাজ করে। এবং তোমাদের মাথায় একটা প্রশ্ন জাগতেই পারে, এই যে একটা পুঞ্জাক্ষী আমি কাটলাম, এই যে কেটে মানে তরমুজের মতো এরকম কেটে খুলে ফেললাম ভেতরটা দেখানোর জন্য। পুঞ্জাক্ষী তো এইরকম পুরোটা রাউন্ড ছিল, ভেতরটা দেখানোর জন্য আমি দেখালাম। তোমরা যে খেয়াল করে এই যে একটা ওমাটিডিয়াম, এই একটা ওমাটিডিয়াম, এই যে অনেকগুলো ওমাটিডিয়াম দেখা যায় এরকম ওমাটিডিয়াম, এই যে বিন্দুগুলো এক একটা ওমাটিডিয়াম ঢুকানো অবস্থা আছে, কলমের মতো একটা কলম ঢুকিয়ে রাখছো। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে একটা পুঞ্জাক্ষীর মধ্যে ওমাটিডিয়ামের সংখ্যা কয়টা? কি মনে হয় তোমাদের? কয়টা জানো? সেটা হচ্ছে 2000। কয়টা? 2000 ওমাটিডিয়াম মিলে একটা পুঞ্জাক্ষী গঠিত। সুতরাং আমি যদি প্রশ্ন করি যে একটা ঘাস ফড়িংয়ের দেহে কয়টা ওমাটিডিয়াম থাকে, কি বলবা? 4000, কারণ পুঞ্জাক্ষীর সংখ্যা দুইটা। তবে তোমাদের এমসিকিউতে আসবে এটাই যে পুঞ্জাক্ষীতে কয়টা থাকে, এক একটা পুঞ্জাক্ষীতে 2000 থাকে, 2000 তোমরা দাগাবে। ঠিক আছে, তোমাদের এমসিকিউ এটাই আসবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি পুঞ্জাক্ষীর গাঠনিক একক হচ্ছে ওমাটিডিয়াম। কথা বলা বোঝা যায় কিনা? এই দেখো, আমি একটা পুঞ্জাক্ষী থেকে একটা ওমাটিডিয়াম খুলে নিয়ে আসলাম। খুলে নিয়ে আসার পর বিষয়টা এমন হয় কিনা, এই যে এই ছবিটা, ঠিক আছে কিনা, এই সেই ওমাটিডিয়ামটা খুলে নিয়ে আসলাম। এই ওমাটিডিয়ামও ভালো করে বোঝা যাচ্ছে না, আমি এটা কি করলাম, আরো জুম করে সোজা করে এই যে তারা করে না, এই হলো সেই ওমাটিডিয়ামের চিত্র। ওই যে একটা খুলে এনে এই হলো আমাদের সেই ওমাটিডিয়ামের চিত্র। ঠিক আছে, এই ওমাটিডিয়াম আমাদের স্টাডি করতে হবে, এটা তোমাদের গ নাম্বার কোয়েশ্চেনে আসবে। গ নাম্বারে কি আসবে আমি কোয়েশ্চেনটা বলি, সেটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের গ নাম্বারের কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই ওমাটিডিয়ামের গঠনটা আমার চিত্র সহ, এই চিত্রটা আঁকতে হবে এবং ব্যাখ্যাটাই বাম সাইডে দেওয়া আছে। ব্যাখ্যাটা দেওয়ার আগে আমি একটু নিজে ব্যাখ্যা দিয়ে দিই তোমাদের। ঠিক আছে, এই হলো আমাদের একটা ওমাটিডিয়াম। ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের অংশ যেটা, যেখান থেকে আলোটা সবার আগে প্রবেশ করে, সেই অংশটার নাম হচ্ছে কর্নিয়া। কি নাম? কর্নিয়া। তুমি যদি খেয়াল করো এখানে কিছু কালো কালো ডট দেখা যায়, তাই না? যে যে অংশে কালো কালো ডট আছে তার মানে সেই অংশগুলো হচ্ছে কোষ, আর যে অংশে নাই সেগুলো কোষ না। সুতরাং এটা কোনো কোষ না, এগুলোও কোনো কোষ না, আবার এই সাইডেগুলো কোনো কোষ না। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তার মানে কর্নিয়া কোনো কোষ না। ঠিক আছে, এই সবচেয়ে বাইরের অঞ্চলটা, ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের অঞ্চলটা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়াতে সর্বপ্রথম আলোটা প্রবেশ করে। আচ্ছা, তোমরা যদি খেয়াল করো এইখানে দুইটা কোষ দেখা যাচ্ছে, এই একটা কোষ, এই একটা কোষ দেখা যায়। এই কোষের নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। এবং মনে রাখবা, যেই কোষ সে তাকে তৈরি করে। তার মানে কর্নিয়াজেন কোষ কাকে তৈরি করে? কর্নিয়াকে তৈরি করে। তার মানে কর্নিয়া কোথা থেকে উৎপত্তি হয়? কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে কর্নিয়া উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস নিয়ে কি আলোচনা হলো কিনা, কর্নিয়া আর কর্নিয়াজেন কোষ, দুইটা নিয়ে কথা শেষ। এরপর তোমরা একটা গোলাপি ত্রিকোণাকার একটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন। এটাও কি কোনো কোষ? এটাও কোনো কোষ না। তোমরা যদি খেয়াল করো তার দুই সাইডে দুইটা কোষ আছে, দেখছো? এই যে একটা কোষ, এই যে একটা কোষ। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন কোষ। কই আছে এটা? এই যে ক্রিস্টালাইন কোন কোষ বলা হয়। তার মানে এখন উত্তরটা কি দিতে পারো, যে এই ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণে তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা এই পর্যন্ত চারটা জিনিস নিয়ে আলোচনা করলাম, কর্নিয়া আর কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ। শেষ উপরের সাইডটা। এবার একটু নিচের সাইডে আসি। নিচের সাইডে যদি আসো, দেখো তোমরা এই ক্রিস্টালাইন কোন থেকে একটা সুতার মতো অংশ বের হয়ে গেছে, দেখছো? নিচের দিকে নেমে আসছে। এটাকে বলা হয় র্যাবডম। কি বলা হয়? র্যাবডম বলা হয়। যখন আলো সবার আগে আসে, আগে কর্নিয়াতে আসে, তারপর কর্নিয়াজেন কোষে আসে, তারপর র্যাবডমে আসে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিকেল এমসিকিউ আসে যে আলো কোথায় গৃহীত হয়? উত্তরটা হবে র্যাবডম। আলো কোথায় গৃহীত হয়? র্যাবডম দিয়ে তারপর কোথায় চলে যায়? স্নায়ুতে চলে যায় এবং মস্তিষ্কে চলে যায়, ওরা আলো তখন বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা, তোমরা কি খেয়াল করতেছো র্যাবডমে কি কোনো কোষ? কত নিউক্লিয়াস নাই, কিন্তু র্যাবডমের দুই পাশে দেখো তো বড় বড় দুইটা নিউক্লিয়াস কোষ দেখা যাচ্ছে কিনা? এই কোষগুলোকে বলা হয় রেটিনুলার কোষ। কি বলা হয়? রেটিনুলার কোষ। ঠিক আছে, এই রেটিনুলার কোষের ক্ষরণে র্যাবডম তৈরি হয়। তার মানে আমরা তিনটা স্ট্রাকচার পেয়েছি, কর্নিয়া, ক্রিস্টালাইন কোন, র্যাবডম। এবং এটা কে ক্ষরণ করে আমরা পাইছি? কর্নিয়াকে ক্ষরণ করে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোনকে ক্ষরণ করে ক্রিস্টালাইন কোন কোষ, র্যাবডম তৈরি হয় কার মাধ্যমে?
এটা রেটিনাল কোষ। তাহলে আমরা কয়টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম? দেখো আমাদের কর্নিয়া শেষ, কর্নিয়াজেন কোষ শেষ, ক্রিস্টালাইন কোণ শেষ, ক্রিস্টালাইন কোষ শেষ, তারপর আর কে? তারপর হচ্ছে আমাদের রেটিনুলার কোষ শেষ, র্যাপডম শেষ। বাকি আছে দুইজন, সেটা হচ্ছে এই যে বাইরের আবরণ নিয়ে আমি কথা এখনো বলি নাই। তোমরা কি খেয়াল করতেছো এই অঞ্চলটা হচ্ছে ওমাটিডিয়ামের আবরণ। কি বলা হয়? ওমাটিডিয়ামের আবরণ। এই আবরণের কাজ কি? এই পাশে ওমাটিডিয়াম আছে, সামনে পেছনে সব জায়গায় ওমাটিডিয়ামে ভরা না, একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়ামকে আলাদা করার জন্য এই আবরণগুলা তৈরি করা হয়েছে। তোমরা যদি খেয়াল করো একটা ওমাটিডিয়ামে আবরণ তো পুরোটা হইলেই ভালো ছিল, কিন্তু প্রত্যেকটা আবরণ কয় খণ্ড? 2 খণ্ড বিশিষ্ট। খেয়াল করছো কিনা? দেখো মাঝখানে কি খণ্ড আছে, উপরে একটা খণ্ড, নিচে একটা খণ্ড ওমাটিডিয়ামে, ঠিক আছে? যেমন আমাদের চোখের পাপড়ি এরকম উপরে নিচে দুইটা বন্ধ হইলেই তো আমাদের চোখ বন্ধ হয় নাকি? সেমভাবে ওদেরও কি এই দুইটা বন্ধ হইলে ওমাটিডিয়াম টোটালি অন্যটা ওমাটিডিয়াম থেকে আলাদা হয়ে যায়। এই যে উপরের যে দুইটা অংশ এই আবরণের, এই উপরের দুইটা অংশ বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। আর যেহেতু এটা রেটিনুলার কোষ, তাই এই আবরণের নাম হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণ। ঠিক আছে, পারবো? তাহলে আবরণীয় কথা শেষ। এই মাঝখানে এই খাসটার কারণে যত ঝামেলাটা বাড়ছে ওদের চোখে, ওরা রাতের বেলা দেখতে পারে না এই খাঁজের জন্য। কেন? আমি ব্যাখ্যা দেবো। তাহলে আমি গঠন নিয়ে আলোচনা করতে পারছি কিনা? কি কি গঠন আমাকে বলে? এটা কর্নিয়া, এটা হচ্ছে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোণ কোষ, এটা হচ্ছে র্যাপডম, এটা হচ্ছে রেটিনুলার কোষ, আর এটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ, এটা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ। তোমরা যদি খেয়াল করো নিচের দিকে আরো দুইটা কথা আছে। একটা হচ্ছে ভিত্তি পর্দা। প্রত্যেকটা ওমাটিডিয়াম এই সাইলিকে টান দিয়ে খুলে ফেলতে পারবা? কেন? কারণ ভেতর থেকে অ্যাটাচড অবস্থায় আছে। মনে রাখবে ভিত্তি পর্দার মাধ্যমে এই ওমাটিডিয়ামটা অ্যাটাচড হয়ে আছে, এই জন্য খুলে বের হয়ে যায় না। তাহলে ভিত্তি পর্দার কাজ হচ্ছে ওমাটিডিয়ামকে ধারণ করা। কথা ঠিক আছে কিনা? আর তোমরা যদি খেয়াল করো তার নিচে কি বের হয়েছে, কিন্তু ওই যে সুতার মতো অংশ বের হয়েছে, দেখছো? এগুলো হচ্ছে স্নায়ু। কারণ আলোর সংবেদনটা তো মস্তিষ্কে যেতে হবে না, তো দেখবে না। এগুলোকে বলে স্নায়ু। তোমাদের একটা জনপ্রিয় এমসিকিউ আসে, ওদের স্নায়ু কি দ্বারা গঠিত? তোমরা ছবি থেকে কি মনে করতেছো? তোমরা যদি খেয়াল করো এই যে আমাদের এটার নাম কি? রেটিনুলার কোষ। এই রেটিনুলার কোষের পিছনে বর্ধিত হয়ে কি গঠন করছে? স্নায়ু গঠন করছে। কথা ঠিক আছে কিনা? এই হচ্ছে তোমাদের ঘটনা। ঠিক আছে, আচ্ছা ওকে। তোমাদের একটা এমসিকিউ আসে, লেন্সের মতো কাজ করে কোনটা? লেন্সের মতো কাজ করে কোনটা? সেটা হচ্ছে কর্নিয়া। আর রেটিনার মতো কাজ করে কোনটা মনে আছে? ওসেলি। এই দুইটা আওলায় ফেলো, ঠিক আছে? এই দুই কিন্তু আসে। হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি জি, ভালো আছে। মাসে শুরু হয়েছে না? আপনার কি আগের মান্থের টাকা দেওয়া হয়েছে মসজিদে? আচ্ছা ঠিক আছে, আমি 2 মাসের টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এই গেল এ পর্যন্ত। তাহলে আমরা মানে গঠন নিয়ে আলোচনা করলাম ওমাটিডিয়ামের। এখন চলে যাও প্রথম দিকের কথাবার্তা একটু, এখন একটু পড়াশোনায় ফিরি। এবার চলে যাও ইসে শুরুর দিকে চলে যাও। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী দর্শন কৌশল টপিকটা পেয়েছ? প্রথম লাইনটা এইচএসসির জন্য দাগাও স্যার। সেটা হচ্ছে ঘাসফড়িং এর মাথায় পৃষ্ঠভাগে বড় বৃন্তহীন বৃত্তাকার উত্তল কালো একটা অংশ আছে কিনা? ওইটাকে কি বলা হয়? পুঞ্জাক্ষী বলা হয়। কয়টা আছে পুঞ্জাক্ষী? 2টা আছে। ওদের পুঞ্জাক্ষী 2টা বা 1 জোড়া, এবং প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে, মেডিকেলের জন্য দেখাও, প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়ামের সংখ্যা কয়টা? 2000 থাকে। 2000 ওমাটিডিয়াম মিলে এক একটা পুঞ্জাক্ষী গঠিত। ঠিক আছে, আচ্ছা এইচএসসির জন্য দাগা এই ওমাটিডিয়ামকেই ঘাসফড়িংয়ের দর্শন একক বলা হয়। যেমন আমাদের কিডনির একক কি? নেফ্রন। সেমভাবে ওদেরও দর্শন একক কি? এই ওমাটিডিয়াম। ঠিক আছে, আচ্ছা আর লাগবে না কিছু, ডিরেক্ট এবার গঠনে চলে যাও। এই প্রথম গঠন কি? কর্নিয়া। কর্নিয়া কি না? প্রথমে কে ছিল? কর্নিয়া ছিল। তাহলে কর্নিয়াতে চলে যাও। এইচএসসির জন্য দাগাও ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের দিকে যে বর্ণহীন স্বচ্ছ 6 কোণাকার যে কিউটিকল আবরণ থাকে এটাকেই কর্নিয়া বলা হয়। এইচএসসির জন্য 3 স্টার দিয়ে রাখো। লেন্সের মতো কাজ করে, অলরেডি বলেছিলাম। তাহলে লেন্সের মতো কাজ করে কোনটা? রেটিনার মতো কাজ করে কোনটা? দুইটা আলাদা ফেলা যাবে না। রেটিনার মতো কাজ করে ওসেলি, ও কিন্তু চোখের কোনো পার্টি না। ঠিক আছে, এরপরে চলে যাও কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়াকে তৈরি করছে কে? কর্নিয়াজেন কোষ। হ্যাঁ, একসাথে ছবিগুলো দেখে নেবা, মিলাই নিবা কোথায় কোথায় আছে, তাহলে আরো ভালোভাবে মাথায় কাটবে। কর্নিয়াজেন কোষ, এখানে যেটা দেখাবা সেটা হচ্ছে এইচএসসি 2 নম্বর লাইনটা এইচএসসির জন্য, যে এই কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকেই কর্নিয়াটা সৃষ্টি হয়। এইচএসএমসিকিউ কর্নিয়া সৃষ্টি হয় কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে, বা কর্নিয়াজেন কোষই কর্নিয়া সৃষ্টি করে। এইচএসএমসিকিউ পারবো। 3 নম্বর স্ট্রাকচার নাম ছিল ক্রিস্টালাইন কোণ। এই ক্রিস্টালাইন কোণ ছবিতে কটা দেখা যায়? ক্রিস্টালাইন কোণ কোষ ছবিতে কটা দেখা যায়? 2টা দেখা যায়। আসলে কয়টা? 4টা। ঠিক আছে, আসলে আমরা তো কাটছি এইভাবে, কাটার কারণে সামনে 2টা বাদ পড়ে গেছে। তাহলে 4টা। এইচএসএমসিকিউ ক্রিস্টালাইন কোণ কোষের সংখ্যা হচ্ছে 4টা। ক্রিস্টালাইন কোণ কোষের সংখ্যা 4টা। এবং এই ক্রিস্টালাইন কোণ কোষ কাকে তৈরি করে? ক্রিস্টালাইন কোণকে তৈরি করে। এইচএসএমসিকিউ দেখাও। এই ক্রিস্টালাইন কোণ কোষ ক্রিস্টালাইন কোণকে তৈরি করে থাকে। পারবো? এরপর আমরা কাকে নিয়ে পড়বো? ক্রিস্টালাইন কোণকে নিয়ে পড়বো।
ক্রিস্টালাইন কোণে চলে যাও, এটা দাগাও। এটা হচ্ছে স্বচ্ছ এবং মোচাকৃতি একটা অঙ্গ, দেখো না দেখতে কেমন মোচার মতো, তাই না? দেখো না ওই যে কলা গাছের মোচা দেখতে যেমন গোলাপি অংশটা, তাহলে এটা হচ্ছে আমাদের স্বচ্ছ এবং মোচাকৃতি অংশ, ঠিক আছে, অঙ্গ একটা HSMCQ, এবং এটা প্রতিসরণশীল একটা অঙ্গ হিসেবে কাজ করে। আলোটা কোথায়, এরপরে আলোটা কই যাবে? র্যাবডমে যাবে না, এরকম বলতে পারো র্যাবডমে প্রবেশ করে বা ওমাটিডিয়ামে প্রবেশ করে, একই কথা, ঠিক আছে? পারবো? এটা HSC পুরোটাই দেখাও। এরপরে আমরা আবরণ নিয়ে আলোচনা করি। এই প্রথমে ওই দুই সেট আবরণের নাম কি? উপরের দুইটার নাম কি? আইরিশ রঞ্জক আবরণ, তাই না? আইরিশ রঞ্জক আবরণ নিয়ে কথা। প্রথম লাইনটা HSC দাগাও যে এই আইরিশ রঞ্জক আবরণ হচ্ছে দীর্ঘ রঙিন একটা কোষ জাতীয়, সরি এটা কি করে, এটা কোষ মানে অন্য কোষগুলো, উপরের কোষগুলোকে ঢেকে রাখে। কোন কোষগুলো? এই যে আমাদের ক্রিস্টালাইন কোন কোষ, তারপর হচ্ছে গিয়ে কর্নিয়াজেন কোষ, এগুলোকে ঢেকে রাখতে সাহায্য করে HSMCQ। এরপর চলে যাও নিচে, ওই দুইটা বড় বড় কোষে লম্বা দুইটা কোষের নাম কি ছিল? রেটিনুলার কোষ, তাই না? দেখতে কয়টা লাগে? দুইটা না, আসলে কয়টা? 7 থেকে 8টা। প্রত্যেকটা ওমাটিডিয়াম 7 থেকে 8টা এরকম সার্কুলার ভাবে আছে। কেটে ফেলছি, দুইটা দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? দেখো এটি HSM 3 স্টার দিয়ে রাখো, এটা প্রচুর আসে। যে রেটিনুলার কোষের সংখ্যা, এটা সবাই তো মুখস্থ করে আসছে, যে ছবি দুইটা দেখছিল, দুইটা লাগাই দিয়ে আসে। হ্যাঁ, 2টা 4টা এরকম থাকে, 8টা থাকে, 7 থেকে 8টা। কয়টা? এটা 3 স্টার দিয়ে রাখো, এটা এসে HSM প্রচুর আসে এটা। হ্যাঁ, আচ্ছা। এবং এই রেটিনুলার কোষ কাকে তৈরি করে? দেখো 3 নম্বর লাইন HSM দেখো, এর ক্ষরণ থেকে র্যাবডমটা তৈরি হয়। এই রেটিনুলার কোষ র্যাবডমকে তৈরি করে থাকে, ঠিক আছে? এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে র্যাবডম তৈরি হয়। এবার লাস্ট ওয়ান, র্যাবডম। র্যাবডম একটা মেডিকেল MCQ আছে, দেখো আমি বলছিলাম কি আলো কোথায় গৃহীত হয়? আলো কোথায় গৃহীত হয়? 2 নম্বর লাইনের শেষে দেখো, আলো গৃহীত হয়। প্রচুর গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, এটা HSCর জন্য 3 স্টার ইম্পর্টেন্ট। আলো কোথায় গৃহীত হয়? সবাই তো ভাবে ক্রিস্টালাইন কোন তো আগে, ওই মানে আগে ঢোকে, হবে র্যাবডম হবে অ্যান্সার, ঠিক আছে? এরপর লাস্ট ওয়ান, সেটা নিচে দুইটা আবরণের নাম কি ছিল? রেটিনাল রঞ্জক আবরণ। তুমি বলো তো কোন আবরণটা লম্বা? আইরিশ নাকি রেটিনাল রঞ্জক আবরণ লম্বা? আইরিশটা ছোট না, কিন্তু রেটিনাল রঞ্জক আবরণটা কি বড় না? তাহলে আমি যদি বলি যে এই যে দেখো এখানেও তো একটা ওমাটিডিয়াম আছে, আবার এখানেও একটা ওমাটিডিয়াম আছে, তাহলে এই ওমাটিডিয়াম থেকে পৃথক করতে মেইনলি কোন আবরণটা বেশি ভূমিকা রাখছে? বড়টা না? বড়টাই তো মেইনলি ভূমিকা রাখছে বেশি পৃথক করতে। এই জন্য বলা হয় যে এই রেটিনুলার রঞ্জক আবরণটা একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়ামকে পৃথক করে রাখতে সাহায্য করে, ঠিক আছে? HSMCQ দেখো, দেখো 2 নম্বর লাইন লেখা আছে যে একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়ামকে পৃথক করে রাখে 2 নম্বর লাইনের মাঝে। পাইছো HSMCQ? পারবো? আচ্ছা, লাস্ট ওয়ান, ভিত্তিপদ। ভিত্তিপদের কাজ কি ছিল? ওমাটিডিয়ামকে ধরে রাখা। এইটা HSMCQ দেখাও, দেখো লেখা আছে এখানে লাস্টের লাইনটা, ভিত্তিপদের দ্বিতীয় লাইনটা দেখো, এটা ওমাটিডিয়ামকে ধারণ করে, HSMCQ বলেছি আমরা। আর হচ্ছে স্নায়ুতন্ত্র, ওই যে বললাম স্নায়ুতন্ত্র কে তৈরি করে জানো? কোন কোষটা? এটাই দেখো HSCর জন্য, সেটা হচ্ছে এই রেটিনুলার কোষটাই নিচের দিকে বর্ধিত হয়ে স্নায়ুতন্ত্র গঠন করে থাকে, যেটা মস্তিষ্কে যে যুক্ত হয় এবং আলোটা মস্তিষ্ক পর্যন্ত যায়। কথা শেষ, গঠন শেষ। এইটি তোমাদের গয়ে আসবে এবং এই পয়েন্টগুলো চিত্রশালী লিখবে, একদম হুবহু এইভাবে তুলে দিবা তোমরা, ঠিক আছে? পারবো? লাস্ট একটা ছক দেওয়া আছে, দেখছো? পুঞ্জাক্ষী আর সরলাক্ষীর মধ্যে পার্থক্য দেখেছো এটা? হ্যাঁ, এই সরলাক্ষী মানে কি? একটা চোখ। আর পুঞ্জাক্ষী মানে কি? ওইটাও একটা চোখ, কিন্তু অনেকগুলো ছোট ছোট চোখের সমন্বয় ঘটেছে, যেটা হচ্ছে পোকাগুলি দেখা যায়, যেমন মাছি, এই যে ঘাস পরে, হ্যাঁ, তেলা পোকা, ওদের চোখ। কিন্তু আমাদেরটা কি? আমাদেরটা হচ্ছে সরলাক্ষী, কারণ আমাদের একটাই চোখ, একটাই সবকিছু, ঠিক আছে? আচ্ছা, এবার দেখাও এখানে প্রথম 4টা HSCর জন্য দেখাও, প্রথম 4টা পয়েন্ট HSCর জন্য মার্ক করবা, প্রথম 4টা পয়েন্ট HSCর জন্য মার্ক করবা। এই পুঞ্জাক্ষী কাদের পাওয়া যায়? আর্থ্রোপোডা জাতীয় প্রাণীতে পাওয়া যায়। আর সরলাক্ষী কাদের পাওয়া যায়? মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী সবার ক্ষেত্রেই পাওয়া যায়, ঠিক আছে? পোকাদের পাওয়া যায় না। শেষ। এবার আসো পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী অসংখ্য ওমাটিডিয়া সমন্বয় গঠিত, HSMCQ। আর সরলাক্ষী একটাই, একাই, নিজেই একটা একক, ঠিক আছে? আচ্ছা, তারপরে পুঞ্জাক্ষীতে কি কি থাকে? ওই যে 3 নম্বর পয়েন্ট, আমরা তো মাত্রই বললাম কি কি থাকে, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, রেগল থাকে। কিন্তু সরলাক্ষী তথা আমাদের চোখে কি থাকে? আমাদের চোখে কর্নিয়া থাকে, তারপরে কি যেন থাকে, আইরিশ থাকে, তারপর রেটিনা থাকে, স্ক্লেরা থাকে, এই কথাগুলো বলছে। দেখো কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা, কোরোয়েড, স্ক্লেরা, পেশি, প্রকোষ্ঠ, এগুলো থাকে আমাদের চোখে, বা সরলাক্ষীতে এগুলো থাকে, ঠিক আছে? আর লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আইরিশ সংযোগ আবরণ। আইরিশ, সরি কি এটা, আইরিশ আবরণী, তাই না? আইরিশ আবরণী হচ্ছে ওদের ক্ষেত্রে লম্বা লম্বা হয়ে থাকে, আর আমাদের ক্ষেত্রে আমাদের চোখ গোল, তাই আমাদেরটা, ওদের ওমাটিডিয়াম লম্বা, তাই আইরিশ সংযোগ আবরণ লম্বা হয়ে থাকে, আর আমাদের চোখ গোল, তাই আমাদের আইরিশ সংযোগ আবরণটা গোল আকারে হয়ে থাকে, ঠিক আছে? এই 4টা পয়েন্ট তোমরা পড়বা HSCর জন্য। আর স্কেরা বা কোরোয়েড কি জানো? এটা হচ্ছে পেশি। আমাদের এখানে কিন্তু এই যে পেশি আছে না, শুকনো হলে পেশি দেখা যাচ্ছে কিনা চোখে, কিন্তু ওদের তো পেশি নাই, এই জন্য বলা হয় স্ক্লেরা বা কোরোয়েড, ওদের ক্ষেত্রে হচ্ছে অনুপস্থিত, আমাদের উপস্থিত, ঠিক আছে? এবার দর্শন কৌশল। দর্শন কৌশল তো আমাদের ঘয়ে আসবে, ঘ নাম্বারে, ঠিক আছে? ঘ নাম্বারে আসবে দর্শন কৌশল। দর্শন কৌশল বলার আগে আমি তোমাদের কথা বলি তোমাদের শেষ সব কিছু। যেমন এই হলো আমাদের ওমাটিডিয়ামটা, তাই না? পাশেও তো ওমাটিডিয়াম আছে, এই একটা ওমাটিডিয়াম, এর পাশেও আরেকটা ওমাটিডিয়াম আছে, এরকম তো 2000 ওমাটিডিয়াম আছে ঘুরে ফিরে, তাই না? এখন আলো ধরো সোজাসুজি ভাবে একটা আসে, ওই তো ডিরেক্ট চলে যাবে কোথায়? ওমাটিডিয়ামে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে একটা তির্যক ভাবে আলো আসলো, এটাও কি এখানে বাড়ি খাবে, তারপরে এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, তারপর কি এই ওমাটিডিয়ামে আসলো, কোনো সমস্যা নেই। এত স্বাভাবিক কেন এটা? কারণ রঞ্জক আবরণগুলো কি বদ্ধ অবস্থায় আছে, ঠিক আছে? এটা দিনের বেলার কথা বলতেছি। দিনের বেলা যে ঘটনাটা ঘটে, দিনের বেলা উপরের যে আবরণ অর্থাৎ আইরিশ রঞ্জক আবরণ আর রেটিনুলার রঞ্জক আবরণ বা রেটিনাল রঞ্জক আবরণটা প্রসারিত অবস্থায় থাকে। এই যদি প্রসারিত অবস্থায় থাকে তাহলে এই ছিদ্রটা কি খুলবে না আরো বন্ধ হয়ে যাবে? প্রসারিত হইলে ছিদ্র বন্ধ হয়ে যাবে না? তো যেহেতু বন্ধ হয়ে গেছে তার মানে কি এক একটা ওমাটিডিয়াম আর একটা ওমাটিডিয়ামের থেকে টোটালি পৃথক কিনা? বা আমি বলতে চাচ্ছি যে তির্যক ভাবে থেকে যদি কোনো রশ্মি আসে সেটিকে অন্য ওমাটিডিয়ামে যাওয়ার কোনো সুযোগ আছে? কারণ তো ছিদ্র তো নাই। তখন ওই তির্যক ভাবে আসুক বা সোজাসুজি আসুক, সব রশ্মি কি যেই ওমাটিডিয়ামে যাবে সেই ওমাটিডিয়ামের মধ্যে পতিত হবে। এবং এইভাবে যদি হয় তাহলে কখনোই একটা রশ্মি আরেকটা রশ্মির সাথে ওভারল্যাপ করতে পারে না। তখন ওরা দিনের বেলা একটা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পায়, যেটাকে মোজাইক প্রতিবিম্ব বলা হয়। কি বলা হয়? মোজাইক প্রতিবিম্ব। তার মানে দিনের বেলা ওরা মোজাইক প্রতিবিম্ব বা স্পষ্ট প্রতিবিম্ব দেখে। কেন? কারণ আইরিশ রঞ্জক আবরণ আর রেটিনাল রঞ্জক আবরণ প্রসারিত অবস্থায় থাকে, তাই গ্যাপ থাকে না, তাই এক রশ্মি এক ওমাটিডিয়াম থেকে আরেক ওমাটিডিয়ামে যেতে পারে না, ফলে ওভারল্যাপ হয় না রশ্মি। ফলে ওরা দিনের বেলা স্বচ্ছভাবে সুন্দরভাবে দেখে, স্পষ্ট দেখে। কিন্তু রাতের বেলা যে সমস্যাটা হয়, রাতের বেলা হচ্ছে এই যে আইরিশ রঞ্জক আবরণ আর রেটিনুলার রঞ্জক আবরণটা সংকুচিত অবস্থায় থাকে। যদি সংকুচিত হয়ে যায় তাহলে এই যে মাঝখানের ফাঁকা স্থানটা বেড়ে যাবে না? বেড়ে গেলে সোজাসুজি আসা রশ্মি কোনো সমস্যা, কিন্তু তির্যক ভাবে যখন কোনো রশ্মি আসবে, এই যে এখানে ঢুকলো, ঢোকার পরে এই যে ফাঁকা স্থান দিয়ে কোথায় চলে গেলে, এই যে পাশে থাকা ওমাটিডিয়ামের মধ্যে চলে গেল, হ্যাঁ? আর এই ওমাটিডিয়ামে এমনি রশ্মি আসতেছে, তখন কি হইলো, নিজস্ব রশ্মিও আসলো, আবার পাশের ওমাটিডিয়ামের রশ্মিও চলে আসলো, ফলে কি রশ্মি কি হবে? ওভারল্যাপ হবে, ফলে ওরা একটা অস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবে রাতের বেলা। রাতের বেলা ওরা ঠিক মতো দেখতে পায় না। কেন দেখতে পায় বুঝতে পারছো? এই যে আমি বললাম যে ওদের এই ভাগটা না থাকলে ওদের এই সমস্যা ছিল না, কথা কি মিলেছে কিনা? ভাগ না থাকলে তো সবসময় রশ্মি এখানেই রয়েছে, তো রাতের বেলা দিনের বেলা সবসময়। বাট রাতের বেলা যেহেতু সংকুচিত হয়ে যায়, এই জায়গাটা খুলে যাচ্ছে, তাই এক ওমাটিডিয়ামের রশ্মি আর এক ওমাটিডিয়ামে চলে যাচ্ছে, ফলে ওভারল্যাপ হচ্ছে রশ্মিগুলোর মধ্যে, তাই ওরা একটা রাতের বেলা অস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পায়, যেটাকে সুপার পজিশন প্রতিবিম্ব বলা হয়। এটাই তোমাদের এমসিকিউতে আসে প্রচুর, যে মোজাইক প্রতিবিম্ব কখন দেখা যায়? দিনে না রাতে? দিনে। আর সুপার পজিশন কখন দেখা যায়? রাতে দেখা যায়। সুপার পজিশন স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। আর মোজাইকটা হচ্ছে স্পষ্ট। আর সবাই মোজাইক মানে ঘোলাটে, হ্যাঁ, এটা কোনো অস্পষ্ট, গোলানো যাবে না, ঠিক আছে? এই দর্শন কৌশল বলে ফেলছি, শেষ। তারপরে আমি দেখাই, ঠিক আছে? দর্শন কৌশলের প্রথম লাইনটা একটু আন্ডারলাইন করো স্যার, সেটা হচ্ছে প্রথম লাইনগুলো। প্রথম লাইন দেখো, প্রথম লাইনের মাঝে লেখা আছে ঘাসফড়িং দ্বিবাচর শস্যভোজী প্রাণী। এই যে সেন্সিকিউ, দ্বিবাচর শস্যভোজী প্রাণী পেয়েছো দর্শন কৌশলের প্রথম লাইনের মাঝখানে? এই দ্বিবাচর শস্যভোজী মানে কি? ওরা যেহেতু শাকসবজি খায়, ঘাসপালা খায়, মানে ঘাসপালা তো ফসল খায়, তারা শস্যভোজী, কিন্তু ওরা দিনে খায়। ওরা কি রাতে দেখতে পায়? তারা রাতে তো খাইতে পারবে না। এই জন্য বলা হয় যেহেতু ওরা দিনের বেলা দেখে, দিনের বেলায় খায়, তাই দ্বিবাচর বলা হয়েছে, ঠিক আছে? নিশাচর কিন্তু বলা হয়নি এটাকে, ঠিক আছে? কারণ শুধু দিনের বেলায় দেখেন, দিনের বেলায় খায়, দ্বিবাচর শস্যভোজী প্রাণী, সুন্দর একটা টাইটেল দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ওরা উজ্জ্বল আলোতে এবং স্থিমির আলোতে দুই সময় এদের দৃষ্টিশক্তি কার্যত থাকে, কিন্তু দর্শন করে সেম থাকে না। দিনের বেলা ভালো দেখে, রাতের বেলা ভালো দেখে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এই জন্য দুটো ভিন্ন দর্শন কৌশল ওদের আছে। ওরা দিনের বেলা ভালো দেখে, রাতের বেলা স্পষ্ট দেখতে পায় না। বোল্ড অক্ষরের লাইনটা আছে, দেখো তো, বোল্ড অক্ষরের লাইনটা আন্ডারলাইন করো। আলোর তীব্রতা অনুযায়ী ওদের পুঞ্জাক্ষিতে দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। যদি আলোর তীব্রতা বেশি থাকে তাহলে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হবে, অর্থাৎ স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। আর যদি আলোর তীব্রতা কম থাকে তাহলে সেটা সুপার পজিশন প্রতিবিম্ব বা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে চোখের মধ্যে, এবং ও দেখতে পাবে না ঠিকমতো রাতের বেলা। এই শুধু কি রাতের বেলায় সুপার পজিশন তৈরি হয়? কি মনে হয়? ধরো দিনের বেলায় এই রুমের মধ্যে লাইট বন্ধ করে দেবে, শেষ। ওর কাছে দিন রাত বলতে কিছু আছে? অন্ধকার দেখলেই ও ভালো দেখবে না, ঠিক আছে? পারবো? আচ্ছা, এবার আমরা সেই টপিক নিয়ে বলবো যে ওরা দিনের বেলা কিরকম দেখে, রাতের বেলা কিরকম দেখে। আমি যা বলছি তাই, তোমরা নিজের রিডিং দাও। প্রথম লাইনটা একটু এইচএসসির জন্য দেখাও, দোনোটা পয়েন্টেরই। এই পয়েন্টটা দেখো, এইচএসসির জন্য দেখাও। দিনের উজ্জ্বল বা তীব্র আলোতে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হয়। পারবো? এইচএসসি এমসিকিউ, এটা অনেক আসে। আর পরের পেজে যাও, পরের পেজে অনুজ্জ্বলটাও দেখাও। অনুজ্জ্বলের প্রথম লাইনটাও দেখাও, যে সাধারণত বিকালে, সন্ধ্যায় বা রাতে বা অনুজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের সুপার পজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। এইচএসএমসিকিউ। এখন দুইটাই রিডিং দাও তোমরা, এটাই সৃজনশীল লিখতে হবে তোমাদের, এবং আমার বলা শেষ, তোমরা নিজের রিডিং দিলে বুঝতে পারবে। দেখো আগে দিনের বেলা কি হয়, যে বলছিলাম যে কি থাকবে, প্রসারিত থাকবে, বন্ধ থাকবে,
একদিক থেকে আরেক দিকে যেতে পারবে না। রাতের বেলা সংকুচিত থাকে, অ্যাকোমাটিরিয়াম অ্যাকোমাটিরিয়াম চলে যায়। এটা রিডিং দাও, এটাই সৃজনশীল লিখতে হবে তোমাদের, ঠিক আছে? এবং এই ছবিও আঁকতে হবে তোমাদের, এই দুইটা ছবি বোঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, বোঝো অলরেডি তোমরা, জাস্ট রিডিং দেওয়া হবে দুইটা কথা, দিনের বেলা কী হয়, রাতের বেলা কী হয়। বোঝো, দিনের বেলা হয়েছে, অনুজ্জ্বল আলোটা দেখো, দুটো হয়েছে। এবার দেখো একটা বক্স দেওয়া আছে, বক্সটা দেখেছ? বক্সটা কিসের? মোজাইক প্রতিবিম্ব আর হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্বের মধ্যে তফাৎ কি? প্রথম লাইনটা মেডিকেলের জন্য দেখো, প্রথম লাইনটা কি? মোজাইক প্রতিবিম্ব কখন সৃষ্টি হয়? তীব্র আলো বা উজ্জ্বল আলোতে সৃষ্টি হয়, ছবিটা পাইছ? আর সুপারপজিশন কখন হয়? মৃদু বা স্থিমির আলোতে হয়ে থাকে, ঠিক আছে? আর 2 নম্বর বাকিগুলো এইচএসসি এমসিকিউ, সেটা হচ্ছে রঞ্জক আবরণ। এই মোজাইক প্রতিবিম্বে আবরণ কি থাকে? প্রসারিত অবস্থায় থাকে, এই জন্য তো ছিদ্র বন্ধ থাকে। আর ইসের মধ্যে সুপারপজিশনের সময় বা রাতের বেলা কি থাকে? সংকুচিত অবস্থায় থাকে। আচ্ছা, তারপরে মোজাইক প্রতিবিম্ব, সেটা হচ্ছে আচ্ছা, এটা কি ছিল জানো? তাহলে দেখে নিব। কেবল উলম্বিক আলোকরশ্মি নিয়মে প্রবেশ করে থাকে মোজাইকের মধ্যে, তির্যক উলম্বিক প্রবেশ করে সৃষ্টি করে থাকে। আচ্ছা, আচ্ছা, এখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে যখন ইসে থাকে তোমার হচ্ছে এই যে দিনের বেলা যখন থাকে, তখন তো আমাদের আইরিশ সংযোগ পুরোপুরি বন্ধ থাকে, তখন তখন আমাদের সরাসরি আসা রশ্মিগুলো টোটালি এখানে কি হয়, মানে প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। হ্যাঁ, আর মানে তির্যকভাবে আসা রশ্মিগুলো মানে পরবর্তী ওমাটিরিয়াম যেতে পারে না বলে আর ক্ষতিগ্রস্ত করতে পারে না। কিন্তু রাতের বেলা যেটা, এইতে বলছে যে মোজাইক প্রতিবিম্ব বা দিনের বেলায় সরাসরি আসা রশ্মিগুলো কি করতে পারে? প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে, তির্যক আসা রশ্মিগুলো মানে এসে বাধাগ্রস্ত করতে পারে না। কিন্তু রাতের বেলা যেটা হয়, সরাসরি তো আসছিল, কিন্তু এই দেখো তির্যকভাবে আসাগুলো অন্য ওমাটিরিয়ামে এসে বাধাগ্রস্ত করছে। তার মানে রাতের বেলা সরাসরি আসা এবং তির্যকভাবে আসা দুইটা রশ্মি কি মিলে ঝিলে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে, কিন্তু দিনের বেলা সরাসরি আসা রশ্মিগুলো প্রতিবিম্ব সৃষ্টি করে, ঠিক আছে? পারবো? আর মোজাইক প্রতিবিম্ব বা দিনের বেলায় পৃথক এবং সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, কিন্তু রাতের বেলা অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে? এই পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ ছকটা, মানে ওভারঅল একটা আইডিয়া এটা গেল। এবার প্রজনন প্রক্রিয়া চলে যাও। প্রজনন প্রক্রিয়াটা সৃজনশীল একটু কম আসে, তারপরে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, এই প্রজনন প্রক্রিয়া ওরা কিভাবে বংশ বিস্তার করে এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ওদের প্রজনন তন্ত্রটা কেমন সেটা নিয়ে আলোচনা করতে হবে। যেমন পুরুষের ক্ষেত্রে কেমন, মহিলার ক্ষেত্রে কেমন। দেখো ডান সাইডের দুটো ছবি দেওয়া আছে, দেখছো? পুরুষের ক্ষেত্রে ওদের জননতন্ত্র কেমন, আর স্ত্রীদের জননতন্ত্র একটু আলাদা, তাই না? উপরেরটা হচ্ছে ছেলেদের জননতন্ত্র, যেখানে শুক্রাণু তৈরি হয়, আর নিচেরটা হচ্ছে ওই যে ডিম্বাশ হয়, যেখানে ডিম্বাণু তৈরি হয়, যেটা মেয়ে ঘাসফড়িংয়ে থাকে। দেখো আমরা আগে ছেলে ঘাসফড়িংয়ের যে পুংজননতন্ত্র নিয়ে একটু আলোচনা করি, যেখানে শুক্রাণু তৈরি হয়। তোমরা যদি খেয়াল করো, পুংজননতন্ত্রে মোচাকৃতি একটা অংশ আছে পুরুষের ক্ষেত্রে, পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, যেটাকে কি বলা হয়? শুক্রাশয় বলা হয়।
এই শুক্রাশয়ে প্রত্যেকটা কোষের মধ্যে কি উৎপন্ন হয়? শুক্রাণু উৎপন্ন হয়। এই শুক্রাণু উৎপন্ন হয় কি এখানেই জমা থাকবে? না, সেটা এই যে নালীটার নাম কি? সেটা হচ্ছে শুক্রনালী। এই শুক্রনালীর মাধ্যমে যে এই যে দেখতে শুক্রথলি, এই শুক্রথলিতে যে জমা থাকে, শুক্রনালী দিয়ে এসে এই যে শুক্রথলির মধ্যে জমা থাকে এবং পরবর্তীতে যৌন মিলনের সময় শুক্রনালী দিয়ে ক্ষেপণনালী দিয়ে হচ্ছে প্রবেশ করে। ঠিক আছে, এই হলো গিয়ে পুরুষ ঘাসফড়িংয়ের পুং প্রজনন তন্ত্র। এবার মেয়ে প্রজনন তন্ত্র নিয়ে একটু আলোচনা করি, যে স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে আছে। স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এই যে দুইটা পার্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওদের ডিম্বাশয়, যেখানে ডিম্বাণু উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা এই ডিম্বাণু দেখো ওদের শুক্রাণু এখান থেকে যখন প্রবেশ করে তখন শুক্রাণুটা কিছুক্ষণের জন্য এইখানে জমা থাকে, এটাকে বলা হয় শুক্রধানী। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 স্টার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসে তোমাদের, অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয় কোনটা বা অংশ কোনটা। তখন আমরা শুক্রধানীকে মনে করি এটা মানে পুং জননতন্ত্রের অংশ, তখন এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে এইটি হচ্ছে তোমাদের ধোকা দেয়। ঠিক আছে, তাহলে শুক্রধানী কিন্তু শুক্রাশয়টা এগুলি সব ওইখানে, কিন্তু শুক্রধানী হচ্ছে স্ত্রী জননাঙ্গের বা স্ত্রী প্রজননতন্ত্রের একটা অংশ, যেখানে শুক্রাণু এসে জমা থাকে। তারপরে এই শুক্রাণুটা আবার যে এই যে এইখানে ডিম্ব নালী হয়ে ডিম্বাণুর কাছে যায় এবং নিষিক্ত হয় এবং ডিম ওঠে পেটের মধ্যে। ঠিক আছে, এই হলো। এবং দেখো তোমরা যদি খেয়াল করো এখানে মিডিয়ান লিগামেন্ট নামে দুইটা কথা আছে, এই যে এখানেও মিডিয়াল লিগামেন্ট আছে, এখানে মিডিয়াল লিগামেন্ট, খেয়াল আছে? হ্যাঁ, এটা ঘাসফড়িংকে ধরে ঝাঁকাইলে কি মনে হয় ওর এইদিকে দিক যাওয়ার কথা না, কিন্তু মিডিয়াল লিগামেন্টের মাধ্যমে এই যে শুক্রাশয় ডিম্বাশয় ওর দেহের মধ্যে লেগে থাকে, অ্যাটাচড অবস্থায় থাকে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন এইটাই তোমাদের পড়তে হবে যে পুং জননতন্ত্রে কি কি অংশ আছে, স্ত্রী জননতন্ত্রে কি কি অংশ আছে। আমরা যা বলছি সেটা একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন আমরা ফার্স্টে চলে যাই, পুং প্রজনতন্ত্রে কি কি আছে? শুক্রাশয় আছে, শুক্রনালী আছে, ক্ষেপণনালী আছে, সহায়ক গ্রন্থি আছে, শুক্রথলি আছে, 5টা জিনিস। এই ওয়ার্ডটাই সবচেয়ে বেশি এমসিকিউতে আসে তোমাদের, যে পুং প্রজনতন্ত্র অংশ আছে কোনটা, নয় কোনটা, স্ত্রীর কোনটা, স্ত্রীর নয় কোনটা। এই জন্য 5টা নাম, ওইখানের নামগুলো সব মুখস্থ রাখতে হবে। বিশেষ করে শুক্রধানী স্ত্রী জননাঙ্গের অংশ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা লাগবে শুক্রাশয়ে চলে যাও স্যার। শুক্রাশয়ে ওর দেহের এই ওদের উদরের খণ্ড কয়টা? 11টা না? তার মধ্যে 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার খণ্ডের ভেতরে মিডিয়ান মানে মিডিয়াল লিগামেন্ট দিয়ে এটা থাকে। মানে ওরে যদি তুমি 4 নাম্বার খণ্ডে কাটো তাহলে ওর শুক্রাশয় তুমি কেটে ফেলবো, আর ঠিক 4 নাম্বার 3 নাম্বার খণ্ডের মধ্যেই কি আছে? আর এই শুক্রাশয়টা ভেতরের দিকে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ দেখাও। আর হচ্ছে এই শুক্রাশয় কিসের মাধ্যমে ঝুলে থাকে ওর দেহের মধ্যে? বলেছিলাম মিডিয়াল লিগামেন্টের মাধ্যমে ওর দেহের মধ্যে ঝুলে থাকে। আচ্ছা তোমরা কি খেয়াল করতে যে শুক্রাশয় প্রচুর যে ছোট 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 কি এইগুলো কোষের মতো বলছিলাম না, এগুলোর নাম কি দেখো তো? ফলিকল। কি নাম? ফলিকল। এই ফলিকলগুলো কি করে? শুক্রাণু তৈরি করে থাকে। ঠিক আছে, দেখা হয়েছে সৃজনা, দেখো লেখা আছে এখানে যে এই শুক্রাণু অনেকগুলো স্বচ্ছ ফলিকল দ্বারা গঠিত, এই ফলিকলগুলো শুক্রাণু উৎপন্ন করে থাকে, এবার শুক্রাণু জমা রাখে না। ঠিক আছে, যেমন আমাদের যকৃৎ পিত্ত রস উৎপন্ন করে কিন্তু পিত্তথলিতে জমা থাকে। ঠিক আছে, এবার আসো শুক্রাশয়ের পরে এই শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন করলো এবং কোন নালী দিয়ে যাবে জানো? শুক্রনালীর মাধ্যমে, তাই না? শুক্রনালীর জাস্ট নামটা মনে রাখলেই হবে। তারপর আজ কি আছে? ক্ষেপণনালী আছে। ক্ষেপণনালী কত নাম্বার খণ্ডকে আছে? সেটা হচ্ছে নবম খণ্ডকে আছে। ঠিক আছে, নবম খণ্ড বরাবর ওদের ক্ষেপণনালীটা থাকে, এটা হচ্ছে এমসিকিউ। তারপরে সহায়ক গ্রন্থি আছে ওদের কিছু, দেখো তো সহায়ক গ্রন্থির ছবি আছে, ছবিতে আছে সহায়ক গ্রন্থি, দেখছো? এই সহায়ক গ্রন্থির কাজ কি? কাজটা একটু এসেছেন দেখাও। এটা হচ্ছে শুক্রাণুকে পুষ্টি দান করতে সাহায্য করে। শুক্রাণু যখন যেন দীর্ঘদিন ধরে বেঁচে থাকে ওই শুক্রাশয়ের মধ্যে বা ওই শুক্রথলির মধ্যে, এই জন্য এটা পুষ্টি দান করে থাকে। ঠিক আছে, আর লাস্ট ওয়ান শুক্রথলি, যেখানে শুক্রাণুটা জমা থাকে পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। শুক্রথলি, ওই যে দেখো 3 নাম্বার লাইনে বলছে যে শুক্রাণু সঞ্চিত থাকে, এই যে সেম শুক্রাণু এখানে সঞ্চিত থাকে। তাহলে আমরা পুরুষ ঘাসফড়িংয়ের প্রজননতন্ত্র নিয়ে আলোচনা করলাম কিনা, গঠন নিয়ে। এখন আমরা স্ত্রী ঘাসফড়িংয়ের প্রজননতন্ত্রের গঠন নিয়ে আলোচনা করবো। ফার্স্টে কি নিয়ে আলোচনা করবো? শুক্রাশয় না ডিম্বাশয়? ডিম্বাশয় নিয়ে আলোচনা করবো। এই ডিম্বাশয় কয়টা দেখো, ওই যে ডান সাইডে একটা, বাম সাইডে একটা। ঠিক আছে, এটা কিন্তু এক জোড়া। ঠিক আছে, ডানে আর বামে, এই একটা ডান সাইড, এই হচ্ছে বাম সাইড, এক জোড়া থাকে। এই যে সেম সিকিউর, ওদের এক জোড়া ডিম্বাশয় থাকে এবং ওদের ডিম্বাশয় মিডিয়ান লিগামেন্টের মাধ্যমে ওদের দেহের সাথে যুক্ত থাকে। এই যে সেম সিকিউর, পারবো? শেষ। ডিম্বাশয় শেষ। ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাণু তৈরি করা। ঠিক আছে, আর লাস্টে ডিম্বনালী। এই ডিম্বাণু ওই শুক্রাণু আসে ডিম্বাণুর কাছে কোন নালী হয়ে? ডিম্বনালী হয়ে। দেখা যায় ছবিতে ডিম্বনালী কোথায়? আচ্ছা, ডিম্বনালীর ভিতরে লাগবে না, কয়টা থাকে? এক জোড়া থাকে, দেখে নিও। আর হচ্ছে লাস্ট ওয়ান ওভিপোজিটর, সরি জনিতে চলে যা। জনি নিয়ে তেমন পড়াশোনা নাই। জনি কোথায় আছে ছবিতে একটু দেখো, ওই যে জনি দেখছো, ওই ঠিক ডিম্বনালীর সংযোগস্থলের নিচের দিকে জনি থাকে। ঠিক আছে, যেখান থেকে শুক্রাণু প্রবেশ করে। তারপর হচ্ছে গিয়ে শুক্রধানী বা স্পার্মাটিকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা শুক্রধানী বা স্পার্মাটিকা। এই শুক্রধানী আরেকটা নাম কি? স্পার্মাটিকা। এমনও বলতে পারে যে কোনটা পার্ট নয়, তখন শুক্রধানী থাকলো না, স্পার্মাটিকা থাকতে পারে। এই জন্য দুইটা একই জিনিস মনে রাখতে হবে, অপশন যে কোনো একটা থাকতে পারে। এইটা যেটা মনে রাখতে হবে দ্বিতীয় লাইনে, আর আগের 3 নাম্বার লাইনটা এইচএসসি দাগাও, সেটা হচ্ছে ওই যে পুরুষ ঘাসফড়িং থেকে আগত শুক্রাণুটা এখানে জমা থাকে, এই স্ত্রী ঘাসফড়িংয়ের এই জায়গাটায় জমা থাকে। এবং তোমরা যদি খেয়াল করে থাকো
এই যে এইটাকে বলা হয় স্পার্মাটিকা নালী, দেখছো? আমি যদি বলি এই স্পার্মাটিকা অথবা শুক্রধানীটা কিসের মাধ্যমে যুক্ত থাকে ইয়ার সাথে, ওজনির সাথে, সেটা হচ্ছে এই যে পেঁচানো অংশটা, এটাকে বলা স্পার্মাটিকা নালী। তাহলে স্পার্মাটিকা নালী শেষ দিকে একটা প্রলম্বিত অংশ তৈরি করছে, যেটাকে শুক্রধানী বলা হয়। কথা ঠিক আছে কিনা? এটাই বলা যায়। এটা দ্বিতীয় লাইনে আছে, এইচএসসির জন্য দাগাও একটু দেখো, এখানে লেখা আছে যে এই কুণ্ডলিত নালী, এই যে স্পার্মাটিকা নালীর শেষ প্রান্তে থলির মতো অংশ, সেটাকে আমরা স্পার্মাটিকা বলি, যেখানে এই শুক্রাণুটা জমা থাকে পুরুষ ঘাসফড়িং থেকে আগত। পারবো স্যার? আর সহায়ক গ্রন্থি জায়গায় রাখো শুধু, এটা শেষ। এই হচ্ছে আমাদের পুরুষ ঘাসফড়িং এর প্রজননতন্ত্রের গঠন আর স্ত্রী ঘাসফড়িং এর প্রজননতন্ত্রের গঠন নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের টপিকের নাম কি? প্রজনন প্রক্রিয়া। ওরা কিভাবে বাচ্চা তৈরি করছে বা ছোট ঘাসফড়িং তৈরি করে সেই নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, ফার্স্টেই প্রজনন প্রক্রিয়া শুরুতেই হতে হবে যৌন মিলন। যৌন মিলন হতে হবে, না তো শুক্রাণু যাবে না। এইচএসসির জন্য দেখাও স্যার, ওরা কখন যৌন মিলন করে? সেটা হচ্ছে গ্রীষ্মের শেষ দিকে। এইচএসসি এমসিকিউ 3 স্টার দিয়ে রাখো। ঘাসফড়িং গ্রীষ্মের শেষ দিকে যৌন মিলন করে থাকে, আর কিছু লাগবে না। এই যৌন মিলন যেহেতু হয়েছে, তার মানে শুক্রাণু ও ডিম্বাণু একসাথে মিলিত হয়েছে মা ঘাসফড়িং এর পেটের মধ্যে। তাহলে এখন কি হবে বলো? শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার সাথে সাথে পরের টপিকের নাম কি? ওরে পরে পেজে না, ওই নিচে কি নিষেক পাইছো? তাহলে যৌন মিলনের পরে টপিকটা হচ্ছে নিষেক। এই নিষেকের পরেই তো ডিম তৈরি হবে পেটের মধ্যে, তাই না? আচ্ছা, নিষেকে চলে যাও। এই নিষেকের পরে ডিম তৈরি হবে। এই ডিম নিয়ে একটু কথা আছে, একটু এইচএসসির জন্য দাগাও। এই ডিমটা কত মিলিমিটার লম্বা হয়? এইচএসসি এমসিকিউ 3 থেকে 5 মিলিমিটার লম্বা হয়ে থাকে একটা ডিম। এবং এই ডিমের খোলস থাকে না? হ্যাঁ, প্রথমে কি এত খোলস তৈরি হবে? আগে কি তৈরি হবে? আগে একটা নরম পর্দা তৈরি হবে, পরে এই পর্দাটা আস্তে আস্তে শক্ত খোলসে পরিণত হবে। এই দেখাও, প্রথমে নরম ভাইটালাইন ঝিল্লি তৈরি হয়। ঝিল্লিটার নাম কি? ওই যে প্রথম দিকে যে ডিমের ঝিল্লিটা তৈরি হয় সেটাকে বলা হয় ভাইটালাইন ঝিল্লি, এইচএসসি এমসিকিউ। তারপরে শক্ত খোলস তৈরি হয়, ওই খোলসটার নাম হচ্ছে কোরিয়ন। শক্ত কোরিয়ন নামক খোলস তৈরি হয়, ঠিক আছে? পারবো? আচ্ছা, এবং যে ছিদ্র দিয়ে শুক্রাণু প্রবেশ করে সেই ছিদ্রের নাম হচ্ছে মাইক্রোপাইল, এইচএসসি এমসিকিউ। ঠিক আছে? তাহলে স্যার নিষেক হয়ে গেল। এই ডিম পেটের মধ্যে তৈরি হয়েছে কিনা ঘাসফড়িং এর, এখন কি করবে? ডিম পারবে না ও? পরের টপিকের নাম কি? ডিম পাড়া অথবা ওভিপোজিশন। ওদের ডিম পাড়া নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে প্রথম লাইনটা এইচএসসি এমসিকিউ। মিলনের পর থেকে কিছুদিন পর ঘাসফড়িং ডিমটার কালার কেমন? এইচএসসি এমসিকিউ দেখো, লম্বা বাদামি রঙের ডিম, ওই যে তেলাপোকার মতোই অনেকটা। তেলাপোকার ডিম যেমন দেখতে বাদামি রঙের, ওই রকম বাদামি রঙের, ঠিক আছে? এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, 3 স্টার ইম্পর্টেন্ট, মনে রাখবা, একটা ঘাসফড়িং ওর যে পেছনে যে আছে না, অভিপোজিটর আছে না লেজের পেছনে, এই অভিপোজিটরটা মাটির মধ্যে খচিয়ে মাটির মধ্যে গর্ত করে। এই যে দেখছো মাটির মধ্যে গর্ত করছে। এবং ওরা সিজনে একবারই ডিম পারে, কারণ ডিম পারার পর কিন্তু ও মারা যায়, ঠিক আছে? একবারই ও ডিম পারতে পারে। এবং ও টোটাল 10টা গর্ত করে। কয়টা গর্ত? 10টা। এবং প্রত্যেকটা গর্তে ও 10টা করে ডিম পারে। তাহলে টোটাল সিজনে ও কয়টা ডিম পারলো? কয়টা? 10টা গর্ত করলো, প্রত্যেকটা গর্ত 10টা করে ডিম পারছে, তাহলে কয়টা ডিম পারলো? 200টা ডিম পারলো, ঠিক আছে? এই লাইনটা শর্টকাটে বসে দেখো, ওরা 10 গুচ্ছে মোট 200টা ডিম পারে। এইচএসসি এমসিকিউ ওরা 10 গুচ্ছে মোট 200টা ডিম পারে, পাইছো? হ্যাঁ, এইচএসসি এর জন্য এটা মার্ক করো। আর আগের লাইনগুলো একটু রিডিং দিই আমরা এখন। দেখো স্ত্রী ঘাসফড়িং ওভিপোজিটরের সাহায্যে 10 সেন্টিমিটারের গভীর গর্ত করে এবং প্রত্যেকটা গর্তে 20টা করে ডিম পারে। আমি 10টা বলছিলাম, 200টা না, তাহলে 10 × 100, হ্যাঁ রাইট। প্রত্যেকটা গর্তে 20টা করে পারে, তাহলে তো 200টা হইলো। তাইলে 10 সেন্টিমিটারে 10টা গর্ত করে এবং প্রত্যেকটা গর্তে 20টা করে ডিম পারে। এইভাবে ওরা 10 গুচ্ছে টোটাল 200টা ডিম পারে, ঠিক আছে? পারবো? আচ্ছা, ডিম তো পারলো, এখন ডিম কি বসে থাকবে? মা ঘাসফড়িং মরে যায়। ডিমের এখন কাজ কি? ডিমের মধ্যে ঘাসফড়িং এখন বড় হবে না? ডিমের মধ্যে এখন ঘাসফড়িং আছে, মাত্র যে পারলো। ডিমের মধ্যে এখন ঘাসফড়িং কোনো অস্তিত্বই নেই। ওই কুসুম থেকে এখন ডিমের মধ্যে ঘাসফড়িং তৈরি হওয়া শুরু করবে। সেই টপিকের নাম কি? পরিস্ফুটন শব্দটা পেয়েছো? এরপরে পরের পেজে দেখো তার একটা শব্দ আছে, কি নাম? রূপান্তর। এন্ড বলো স্যার, পরিস্ফুটন আর রূপান্তরের মধ্যে তফাৎ কি? তোমরা এটা আগে না বুঝলে তো পড়ে লাভ নেই। কি মনে হয় কি তোমাদের? জানো বিষয়টা? পরিস্ফুটন আর রূপান্তরের মধ্যে তফাৎ? শোনো, পরিস্ফুটন মানেও হচ্ছে ঘাসফড়িং এর বড় হওয়া, রূপান্তর মানেও হচ্ছে ঘাসফড়িং এর বড় হওয়া। কিন্তু পার্থক্যটা হচ্ছে, যদি ঘাসফড়িংটা ডিমের মধ্যে বড় হয় এটাকে বলা হয় পরিস্ফুটন। আর ডিম ফুটে বের হওয়ার পর কি বড় হয়ে গেছে না আরো বড় হইতে হবে? ওই যে ডিমের বাইরে যে বড় হচ্ছে এটাকে বলা হয় রূপান্তর, ঠিক আছে? তাহলে ডিমের মধ্যে বড় হওয়াকে পরিস্ফুটন বলা হয়, ডিমের বাইরে। তাহলে আগে কোনটা হবে, পরিস্ফুটন না রূপান্তর? আগে পরিস্ফুটন হবে, ডিমের মধ্যে বড় হবে। পরিস্ফুটন নিয়ে কথাবার্তা শুরু করি। এই যে সেমসিকো যেমন দেখাও স্যার, ঘাসফড়িং এর ডিম বা ডিম্বাণুটা হচ্ছে সেন্ট্রোলেসিডাল। সেন্ট্রোলেসিডাল মানে কি জানো? যে ডিমের কুসুম সেন্টারে থাকে, মাঝখানে থাকে, সেই ধরনের ডিমকে সেন্ট্রোলেসিডাল বলা হয়। এই যে সেমসিকো, ঠিক আছে? এটা অনেক আসে কিন্তু। এবং স্যার ওদের পরিস্ফুটন কত সপ্তাহ ধরে ঘটে দেখো তো?
কয় সপ্তাহ? এইচএসসির জন্য 3 স্টার দিয়ে রাখো। এটা কয় সপ্তাহ ধরে পরিস্ফুটন করে? 3 সপ্তাহ। মানে কি স্যার? মানে হচ্ছে ডিম পাড়া, আমি যদি কোশ্চেনটা এইভাবে করি, বলো তো ডিম পাড়ার পরে কতদিন পর ডিম ফুটে ঘাসফড়িং বের হয়? উত্তরটা কি হবে? 3 সপ্তাহ, কারণ পরিস্ফুটন 3 সপ্তাহ। পরিস্ফুটন মানেই তো বড় হওয়ার যাওয়ার পরে বের হয়ে আসবে, তাই না? তারপর তো রূপান্তর শুরু হবে। আচ্ছা, কিন্তু এইচএসসির জন্য দাগা স্যার ক নম্বরে আসে? সেটা হচ্ছে শীতকালে এই পরিস্ফুটনটা বন্ধ থাকে। যদি বাই চান্স ওরা শীতকালে ডিম পেড়ে ফেলে, তখন শীতকালে কোনোভাবেই ঘাসফড়িং ডিমের মধ্যে বড় হয় না। এটা কেমনে যায়? এটা ন্যাচারালি। এবং এই যে শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, এই যে মানে ইয়াটা রিল্যাক্স অবস্থায় আছে, এটাকেই বলা হয় ডায়াপজ। ক নম্বরে আসে কিন্তু এটা, হ্যাঁ? ডায়াপজ। ডায়াপজ মানে কি? শীতকালে ডিমের মধ্যে ঘাসফড়িং বড় হয় না, পরিস্ফুটনটা বন্ধ থাকে, এই কন্ডিশনকে ডায়াপজ বলা হয়। পরে যখন বসন্ত আসে, একটু গরম সিজন শুরু হয়, তখন পরিস্ফুটন শুরু হয়, তখন হচ্ছে ডিম ফুটে ঘাসফড়িং বের হয়। ঠিক আছে, পারবো? তাহলে স্যার পরিস্ফুটনও শেষ, তার মানে ঘাসফড়িং ডিম থেকে বের হয়ে গেল কি না? গেছে। তারপর কি শুরু হবে? রূপান্তর শুরু হবে। রূপান্তর শুরু হবে। এবং মনে রাখবা, ঘাসফড়িং কিন্তু খোলস পরিবর্তন করে। ঠিক আছে? কারণ কি? আমরা জামা পরিবর্তন করি কেন ছোটবেলা থেকে? কারণ হচ্ছে আমরা যতই বড় হই, আগের জামাগুলো কি হয়ে যায়? ছোট হয়ে যায়। সেমভাবে ঘাসফড়িং যখন বড় হইতে থাকে, তখন ওর খোলসটা আস্তে আস্তে টাইট হয়ে যাওয়া শুরু করে না? তখন ওরা আগের খোলসটা ফেলে দিয়ে নতুন আর একটা খোলস আস্তে আস্তে তৈরি হওয়ার মধ্যে ও টোটাল 5 বার খোলস মোচন করে। কয়বার? 5 বার। এবং 5 বারই ও কি হয়ে যায়? বড় হয়ে যায়। এবং 5ম বার খোলস মোচন করার পর ওরা বড় হয় না, এই জন্য আর 6তম বার খোলস। এই যে ওরা খোলস মোচন করে করে ডিম ফুটে বের হওয়ার পর যে নিজেকে বড় করছে, হ্যাঁ, বা অ্যাডাল্ট করে তুলছে, এইটা কি বলা হয়? রূপান্তর। এই রূপান্তর ওরা 5 বার 5 ধাপে খোলস পরিবর্তনের মাধ্যমে করে থাকে। ওই যে ছবিতে দেওয়া আছে, সার্কুলার ছবিটা দেখছো? এই দেখো, ফার্স্টে ডিম ফুটে বের হয়েছে, নিম্ফ 1 দশা খোলস মোচন করছে, এই যে নিম্ফ 2 দশায় আসছে, খোলস মোচন করছে, নিম্ফ 3 দশায় আসছে। আরেকবার এই যে 4 নম্বর বার খোলস মোচন করে নিম্ফ 4 আসছে, 5 নম্বর বার খোলস মোচন করে নিম্ফ 5 আসছে। এরপর হালকা বলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে 5 বার, এই যে ও বারবার খোলস মোচন করে বড় হচ্ছে, এটা কি বলা হয়? রূপান্তর। কি বলা হয়? রূপান্তর বলা হয়। ঠিক আছে? এই রূপান্তর হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীদের ক্ষেত্রে 2 রকমের। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কোনটা আমরা পড়বো, বাট আর্থ্রোপোডা প্রাণীদের ক্ষেত্রে এই রূপান্তর 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের, অসম্পূর্ণ আর হচ্ছে সম্পূর্ণ। উদাহরণটা এইচএসসির জন্য লাগবে স্যার। এই অসম্পূর্ণ রূপান্তর করে কোন কোন ওই আর্থ্রোপোডা প্রাণীরা? সেটা ঘাসফড়িং আর তেলাপোকা। তার মানে ঘাসফড়িং কি করে? অসম্পূর্ণ রূপান্তর করে। আর সম্পূর্ণ রূপান্তর কারা করে? মৌমাছি আর প্রজাপতি। এই নিয়েও কথা আছে, যে জানতে চাও আমি বলি শোনো। সম্পূর্ণ রূপান্তর মানে কি জানো? কিছু কিছু আর্থ্রোপোডা প্রাণী আছে যারা ডিম ফুটে বের হওয়ার পর ওরা যে আসলে কিসের পোকা সেটা বোঝা যায় না। যেমন প্রজাপতি শুরুতে কীরকম থাকে ডিম ফুটে বের হওয়ার পর? শুঁয়োপোকা থাকে না? এখন ও শুঁয়োপোকা যারা চেনে না, তারা কি কোনোদিন কল্পনা করতে পারবে এই শুঁয়োপোকাটা একদিন প্রজাপতি হবে? তার মানে ডিম ফুটে বের হওয়ার পরে যদি চেনাই না যায় যে এটা কি প্রাণী, মানে সঠিক রূপ নিয়ে বের হয় নাই, আদি একটা রূপ নিয়ে বের হয়েছে, এই ধরনের রূপান্তরকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। যেমন প্রজাপতি, তারপর হচ্ছে কি বলা হয়? মৌমাছি। এরা আদি অবস্থায় পোকা ছিল, পরবর্তীতে ওরা মাছি টাইপের হয়েছে আর কি, হ্যাঁ। কিন্তু ঘাসফড়িং ডিম ফুটে বের হয়েই বোঝা যায় এটা ঘাসফড়িং এর বাচ্চা। এটা কিন্তু অন্য কোনো রূপ থাকে। ও ডিম থেকে বের হয়ে দেখো না, এই যে ছোট কিউ ঘাসফড়িং, দেখা বোঝা যায় কিনা ঘাসফড়িং এটা? ঠিক আছে? তো ডিম ফুটে বের হয়ে বোঝা যায় এটা ঘাসফড়িং এর বাচ্চা। তাই এই ধরনের রূপান্তরকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। বোঝা গেছে তাইলে? এরকম শুধু উদাহরণ জানলেই হবে তোমাদের। পারবো? পারা যাবে? তাহলে ঘাসফড়িং কি সম্পূর্ণ অসম্পূর্ণ? অসম্পূর্ণ রূপান্তর। এবং অসম্পূর্ণ রূপান্তরের ধাপ কয়টা? 3টা। এটা কি এখানে দেওয়া আছে? ওই যে দেখো, রূপান্তরের 3 নাম্বার লাইনে লেখা আছে। তো এটা ধাপ 3টা, ডিম, নিম্ফ আর পূর্ণাঙ্গ প্রাণী। এই যে দেখো, ডিম, তারপরে এই যে নিম্ফ, তারপরে এই যে পূর্ণাঙ্গ প্রাণী। 3টা ধাপ। ঠিক আছে? কিন্তু সম্পূর্ণের ধাপ কয়টা? এই যে সেমসিকে সম্পূর্ণ রূপান্তরের 4টা ধাপ থাকে। কি কি? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। এটা 3 স্টার ইম্পর্টেন্ট এইচএসসির জন্য। এমসিকিউটা কেমন আসে জানো? নিচের কোনটা সঠিক? লার্ভা, পিউপা, ডিম, ইমাগো। ইমাগো, ডিম, পিউপা, লার্ভা। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। কি হবে? 3 নাম্বারটা আছে। ঠিক আছে? এইভাবে এই জায়গার কোয়েশ্চেনটা করো। অনেক আসে কিন্তু এটা এমসিকিউতে। ঠিক আছে? ওকে, তারপরে একটা এমসিকিউ আছে, চলে যাও। ঘাসফড়িংয়ের রূপান্তর পাইছো? এই ঘাসফড়িং সম্পূর্ণ অসম্পূর্ণ? অসম্পূর্ণ একটা নাম তোমাদের পরিচয় করে দিই, নাম কি? হেমিমোটাবোলাস। এইচএসসি এমসিকিউ। অসম্পূর্ণ রূপান্তর একটা নাম হচ্ছে হেমিমোটা। এরকমও বলতে পারে তোমাদের এমসিকিউতে ঘাসফড়িং রূপান্তর কেমন? অপশনে হেমিমোটাবোলাসও থাকতে পারে। পারবো? পারা যাবে? এই হচ্ছে বিষয়। আর স্যার এই যে ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িংটা বের হচ্ছে, তখন এটাকে কি বলা হয়? নিম্ফ বলা হয় না? এইচএসসি এমসিকিউ দেখো, ছবি সার্কুলার নিচে পাইছো? নিম্ফ বলা হয়। ঠিক আছে? তোমরা আমাকে বলো স্যার, একটা খ নাম্বারের কোয়েশ্চেন আসে যে নিম্ফ দশা আর পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য কী কী থাকে? মানে ছোটো ঘাসফড়িং আর বড় ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য কী থাকে? কী থাকে? 3টা পার্থক্য থাকে স্যার। এক তো সাইজে পার্থক্য থাকে, কারণ নিম্ফ দশায় ঘাসফড়িং ছোটো থাকে আর অ্যাডাল্ট দশায় বড় থাকে, এই একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে ডানা থাকে না। নিম্ফ দশায় ডানা থাকে না, অথবা ছোট থাকে, যেটাকে ডানা প্যাড বলা হয়।
কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে ডানা বড় থাকে এবং পরিণত ডানা থাকে। ঠিক আছে, এই 2 নম্বর পার্থক্য পাইলাম। 3 নম্বর পার্থক্য হচ্ছে জননাঙ্গ। নিমদশায় জননাঙ্গ পরিণত হয় না, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে জননাঙ্গ পরিপূর্ণ অবস্থায় থাকে। ঠিক আছে, দেখো তো ক নম্বর কোয়েশ্চেনটা, যে 4 নম্বর লাইন থেকে রিডিং দাও, আন্ডারলাইন করছো? দেখো, নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের পার্থক্য হচ্ছে নিম্ফের ডানা এবং জননাঙ্গ থাকে না, কিন্তু পরিণত প্রাণীতে আবার আকারেও কি থাকে, ছোট থাকে। কিন্তু পরিণত প্রাণীতে কি থাকে, ডানাও থাকে, জননাঙ্গ থাকে এবং কি আকারেও বড় হয়ে থাকে। এই হলো পার্থক্য। পারবো? ওকে, এরপরে হচ্ছে কয়বার খোলস মোচন করে HSMCQ, পরে পেজে যাও। কয়বার, খুবই আসে, 3 স্টার ইম্পর্টেন্ট এটা। ঘাসফড়িং কয়বার খোলস মোচন করে? 5 বার খোলস মোচন করে। ঘাসফড়িং 5 বার খোলস মোচন করে। এবং ক নাম্বারে আসে ইনস্টার কাকে বলে? ওই যে খোলস মোচনের সবাই কি লেখে জানো? খোলস মোচনের মধ্যবর্তী সময়কে বলা হয় ইনস্টার। ডিরেক্ট কাইটা দিবে কি হবে, খোলস মোচনের মধ্যবর্তী দশা, মানে ওই আগের খোলস মোচন আর পরবর্তী খোলস মোচন মাঝখানে দেখতে কেমন, এইটাকে বলা হয় ইনস্টার। সময় না, অনেকে লেখে যে 2টা খোলস মধ্যবর্তী সময়কে বলা হয় ইনস্টার, এটা না, দশাকে বলা হয় ইনস্টার। দেখতে কেমন সেটাকে বলা হয় ইনস্টার। কারণ স্বাভাবিক, এই প্রথমবার খোলস মোচন করছো দেখতে যেমন, দ্বিতীয়বার খোলস মোচন করলে দেখতে কি একই রকম, একটু বড় হবে না? এই দশাগুলোকে বলা হয় ইনস্টার। ক নাম্বারে আসে এবং এমসিকিউর জন্য দাগায় রাখো। এবং ঘাসফড়িং এর রূপান্তর হইতে কয় সময় লাগে, কত সময় লাগে? 2 মাস। এই যে এমসিকিউ, এই উল্টায় ফেলা যাবে না। পরিস্ফুটনে কত সময় লাগে? 3 সপ্তাহ সময় লাগে। মানে ডিমের মধ্যে বড় হইতে সময় লাগে 3 সপ্তাহ, কিন্তু রূপান্তর মানে ডিম থেকে বের হওয়ার পর পূর্ণাঙ্গ প্রাণী হতে সময় লাগে 2 মাস। রূপান্তরে 2 মাস, পরিস্ফুটনে 3 সপ্তাহ। আলাদা ফেলা যাবে না। ঠিক আছে, এরপর লাস্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ, এটা দাগাইছো না, বোঝা যায় অনেক গুরুত্বপূর্ণ এটা। এইচএসসি, মেডিকেল, ভার্সিটি সব কিছুর জন্য রূপান্তরে হরমোনের ভূমিকা প্রচুর আসে এটা। হ্যাঁ, এটা অ্যাডমিশনে একটা পছন্দের একটা টপিক, স্টার্ট দিয়ে রেখে এই টপিকটা। স্যার, ও যে ডিম থেকে বের হওয়ার পর বড় হইলো, এমনি এমনি বড় হয়েছে? এই আমরা যে বড় হয়েছে, আমাদের প্রচুর হরমোন আছে এই জায়গায়। তারপরে এই যে গাছ গাছ যে বড় হয়, তোমরা ছোটবেলায় পড়ছো না যে জিবেরেলিন, ফিবেরেলিন কি কি হরমোন ছিল, ওইগুলো গাছকে বড় করে। তার মানে বোঝা গেছে যে কোনো প্রাণী বড় হইতে গেলে অবশ্যই হরমোনের একটা ভূমিকা আছে। তা ঘাসফড়িংয়ে তো বড় হচ্ছে, রূপান্তর হচ্ছে না, তাহলে ওর কি হরমোন আছে না? কয় ধরনের হরমোন ভূমিকা রাখে এখানে লেখা আছে। ঠিক আছে, ওর 4 ধরনের গ্রন্থি আছে। কয় ধরনের? ওর দেহের মধ্যে 4 ধরনের গ্রন্থি আছে, যেখান থেকে কিছু হরমোন বের হয়। সেই হরমোনগুলো কিভাবে ওর গ্রোথে ভূমিকা রাখে সেটা আমরা পড়ব। এখানে 2টা জিনিস মাথায় রেখে পড়তে হবে। স্যার, গ্রন্থি কয়টা আছে? এই হলো 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওই গ্রন্থি থেকে কি হরমোন বের হচ্ছে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওই হরমোন ওর দেহে কি কাজে নিয়োজিত। এই 3টা কোয়েশ্চেন খুঁজে খুঁজে পড়ার চেষ্টা করবো প্রত্যেকটা গ্রন্থি। আমরা ফার্স্টে চলে যাবো, গ্রন্থি কি কি আছে এইচএসসি দেখাও স্যার। 4 ধরনের গ্রন্থি আছে, দেখাচ্ছ প্রথম লাইনটা। 4 ধরনের গ্রন্থি আছে। কি কি? একটা স্যার ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা এলাটা আর হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। এইচএসএমসিকিউ। হ্যাঁ, তাহলে প্রথম কোয়েশ্চেন উত্তর কি পাইছি? কি কি গ্রন্থি আছে? কি কি? ইন্ট্রাসেরিব্রাল, প্রোথোরাসিক, কর্পোরা এলাটা, কর্পোরা কার্ডিয়াকা। প্রথম কোয়েশ্চেন আমার ডান। 2 নম্বর কোয়েশ্চেনটা কি করছিলাম স্যার? কি কি হরমোন বের হয় এই গ্রন্থি থেকে, তাই তো? আমরা খুঁজি। দেখো, ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি থেকে কি হরমোন বের হয় দেখো তো? প্রোথোরাসিকোট্রপিক হরমোন, মস্তিষ্ক হরমোন। এইচএসএমসিকিউ। ঠিক আছে, এই হরমোনটা বের হয়। তারপরে আসো, প্রোথোরাসিক গ্রন্থি থেকে কি কোন হরমোন বের হয়? একডাইসন হরমোন বের হয়। ঠিক আছে, দেখো আমরা এই জায়গায় যে ভুলটা করি, ঠিক আছে, তোমাদের এমসিকিউতে আসে যে প্রোথোরাসিক গ্রন্থিতে কি বের হয়, তখন তোমরা সবাই দেখা দাও প্রোথোরাসিকোট্রপিক হরমোন। কারণ প্রো মিলে গেছে, কিন্তু প্রোথোরাসিকোট্রপিক হরমোন কোথা থেকে বের হয়েছে? ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি থেকে বের হয়েছে। আর প্রোথোরাসিক গ্রন্থি থেকে বের হয়েছে একডাইসন হরমোন। এইটা সবাই অলায় ফেলে। আমি কনফিউশনগুলো কিন্তু বুঝাই দিচ্ছি কোথায় কোথায় ভুল হয় তোমাদের। ঠিক আছে, আচ্ছা। তারপর 3 নম্বর, কর্পোরা এলাটাই থেকে 2টা হরমোন বের হয়। কয়টা? 2টা। একটা হচ্ছে জুভিনাইল হরমোন, একটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। পাইছি? আর হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা থেকে একটা হরমোন বের হয়, হচ্ছে গ্রোথ হরমোন। আমরা কি 2 নম্বর কোশ্চেনের উত্তর পাইছি যে কোন কোন গ্রন্থি থেকে কি হরমোন বের হয়? 3 নম্বর উত্তর কোশ্চেনটা কি ছিল? যে এই হরমোনগুলো কি কি কাজে হেল্প করছে ওকে। চলে যাও, কি কি কাজ। সেটা হচ্ছে একডাইসন আগে কি ছিল? মস্তিষ্ক হরমোন। এই মস্তিষ্ক হরমোনের কাজটা ওইভাবে বলা হয়নি। মস্তিষ্ক হরমোন ওদের ডেভেলপমেন্টের ভূমিকা অত গুরুত্বপূর্ণ না। মেইনলি যেটা হবে একডাইসন হরমোন। এই প্রোথোরাসিক গ্রন্থিতে কি বের হয়? একডাইসন হরমোন, যেটা ওদের ওই যে মোল্টিং বা মোচন, এই খোলস মোচনের আরেকটা নাম হচ্ছে মোল্টিং। এই খোলস মোচন বা মোল্টিং এ কোন হরমোন ভূমিকা রাখে? একডাইসন। এটা একদম 5 স্টার ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এটা। ঠিক আছে, যে একডাইসন হরমোন কোথা থেকে বের হয় ওইটা গুরুত্বপূর্ণ না, বাট কি কাজে নিয়ে তোমাদের এমসিকিউতে ডিরেক্ট আসে। মোল্টিং এ, ঘাসফড়িংয়ে মোল্টিনে কোন হরমোন ভূমিকা রাখে? একডাইসন হরমোন। একদম ঠাড়ায় মুখস্থ থাকবে। ঠিক আছে, তারপর জুভিনাইল হরমোন নিম্নদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে, এইচএসএমসিকিউ। আর গোনাডোট্রপিক হরমোন জননাঙ্গ পরিণত করতে, ওই যে নিম্নদশার জননাঙ্গ পরিণত ছিল না সেটাকে পরিণত করতে সাহায্য করে। আর গ্রোথ হরমোন ওদের বৃদ্ধিতে সাহায্য করে, এইচএসএমসিকিউ। তাহলে আমরা 3 টাইপের কোশ্চেন উত্তর পেয়ে গেছি কিনা এটা জানলেই হবে। তারপর বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। ঠিক আছে, তারপরে একটা বক্স আছে, নতুন বই উঠায় দেওয়া হয়েছে। ঠিক আছে।
এই যে এই বক্সটা ছিল, নতুন বই নাই, এটা আসলে তোমাদের এইটারই একটা শর্টকাট, আমি তো বলে দিচ্ছি, প্যারা নেই, লাগবে না। এরপরে একটা বক্স আছে, দেখো বড় বক্স, সেটা হচ্ছে নিম দশা আর হচ্ছে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের পার্থক্য। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি, প্রত্যেকটা দাগা এইচএসসির জন্য, প্রত্যেকটা জিনিস এইচএসসির জন্য দাগা পাই এখানে, ঠিক আছে? দেখো বোঝো কিনা, কোনোটা সমস্যা নেই, আমাকে বলো যে একটা ছোটো ঘাসফড়িং আর বড় ঘাসফড়িং পার্থক্য কি। আমরা তো 3টা পার্থক্য বলছিলাম, দেখো না অনেকগুলো পার্থক্য বলছি। বোঝো, করছো? ক্লাসটা অর্থনৈতিক গুরুত্ব, খালি নামগুলো জানি বিশেষ কী কী কাজে ঘাসফড়িং ভূমিকা রাখে, কখনই আসে না, জাস্ট বললো করলে একটু দেখলা, ঠিক আছে? এই অধ্যায় শেষে কী কী জানতে পারবে একটু জানার চেষ্টা করো তো, যাও 35টা পয়েন্ট আছে, এটা দেখো, কোনোটা যদি অপরিচিত থাকে আমাকে বলো, সবই আশা করি জানবা, 1-2টা হয়তো অপরিচিত থাকতে পারে, এটা তুমি একটু দেখো।